নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও স্টোরি এক্সপ্রেসের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা গল্প রামধনের বাঁশি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীলাদ্রি এবং সমগ্র পরিচালনায় টিম অডিও স্টোরি এক্সপ্রেস। শুরু হচ্ছে রামধনের বাঁশি। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আরেকটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভিতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই। এই সেই খগেশ বাবু, খগেশ খাস্তগির। পুরনো ইট পাথর নিয়ে ঘাটাঘাটি করেন। খগেশ বাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলছিলেন, কই তেমন বদনাম তো কেউ দেয়নি এ বাড়ির। উৎটুতো তো এ তল্লাটে নেই। আপনি দুটো রাত এখানে অনায়াসে থাকতে পারেন। আর সঙ্গে যখন চাকর এনেছেন তখন আর ভাবনা কিসে। আপনি তো এদিকে এসেছেন আগে, দেখেছেন তো কি চমৎকার সব মন্দির, সব 150-200 বছরের পুরনো। আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না, আপনি একদিন বাদে এলেন, এ আমাদের পরম ভাগ্য। এতদিন পর মানে 10 বছর। রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগির। ভদ্রলোক কলকাতায় থাকেন, প্রত্নতত্ত্ব না কি জানি নিয়ে চর্চা করেন। তার জন্যই বার কয়েক এই জামহাটি গায়ের 150-200 বছরের পুরনো পোড়া ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে। খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি। বাপরে বাপ, একটা ঘটনা সে কোনো দিনও ভুলতে পারবে না। একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল। এমনিতেই রকচটা লোক, তার উপরে এত বড় একটা ক্ষতি। খগেশবাবুর শাস্তি হিসেবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার উপর তুলে একটা আছাড় মেরেছিলেন। 10 দিন ছিল গায়ে ব্যথা। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17। তখন সকলে তাকে দিয়ে 5 ফরমাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায়। পোস্ট অফিসে চিঠি ফেলে এসো, তাও রামধন। বিশু জ্যাঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, তাও রামধন। বাদলা হয়েছে, কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো, তাও রামধন। ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো। পান থেকে চুনটি খসলে তার আর রক্ষে নেই। বাড়ির বড় কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট ভাই বিষ্টুও তার দিকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলে না। খগেশবাবু একদিন বাদে গায়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশ বাবু সত্যিই গদগদ হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধে হবে। আলো বাতাস দুই আছে, জানলা দিয়ে গন্ডকী পাহাড় দেখা যাবে। আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই রে কেলেঙ্কারি! ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে। বড় স্বাদের বাঁশি, রথের মেলা থেকে 4 আনায় কেনা। সে কি আজকের কথা? সেই বাঁশি রামধন গায়ের উত্তরের মাঠে গিয়ে একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায়। এইভাবে তার কত সময় কেটে গেছে। বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু, বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায়। এই নিয়ে কেউ আর আপত্তিও করে না, সেই ভালো। সারা জীবন অনেকের অনেক ফরমাসে কেটেছে, এখন তার ছুটি। কিন্তু বাঁশিটা কি হবে? ওই বাঁশির জাতটাই যে আলাদা। এত বছর ফুয়ে ফুয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না। তাহলে
তাহলে এখন উপায় হচ্ছে তককে তককে থাকা। খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে পর টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসা যাবে। ওর সামনে পড়া কোনো মতেই চলবে না। কে জানে, হয়তো 10 বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন। চেহারায় যে 10 বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি, সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে। খগেশবাবু এসেছিলেন সকালে। সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না। সূর্যি যখন প্রায় ডুবু ডুবু, তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আড় ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন কি ভদ্রলোক? রামধন নিজেকে আর একটু ভালো করে আড়াল করলো গাছটার পেছনে। খগেশবাবু আবার ভেতরে চলে গেলেন। তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পূবে রওনা দিলেন। হাঁটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রামধন 2 মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগোলো। চাকরটাকেও এড়াতে হবে, না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে। চাকরটাও ছিল একতলায় রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ। ঘুরে গিয়ে বারান্দার দিকের জানলা দিয়ে ঢুকতে হবে। অবশ্যই সে জানলা যদি খোলা থাকে। হ্যাঁ, জানলা খোলা আছে। রামধন ঢুকলো ঘরে। চারিদিকে টেবিলের উপর নানা রকম পাথরের মূর্তি ছড়ানো। তাছাড়া রয়েছে কাগজপত্র, কলম, পেন্সিল, দোয়াত, ছবি ইত্যাদি। কিন্তু বাঁশিটা তো নেই। অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল, তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈরিত কোণে কালো মেঘ জমেছে। মনে হচ্ছে সে মেঘ একেবারে মাথার উপর। ঝড়ও বইতে শুরু করেছে। বারান্দার জানলা দিয়ে কয়েকটা শিরীষ গাছের পাতা এসে ঢুকলো। রামধন এসে হন্যে হয়ে বাঁশিটা খুঁজছে। হাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, ঘুলঘুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ। রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই 10 বছর আগের কথা মনে করে রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। রামধন একবার মনে করলো যে বারান্দার দিকের জানলা দিয়ে পালাবে, কিন্তু কেন যেন তার শরীরে একটা অবশ ভাব এসে গেছে। তাছাড়া তার বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি। একটা মোচ শব্দ করে দরজার তালাটা খুলল। তারপরেই দরজাটা খুলে গেল। রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। যা কপালে আছে হবে। কিন্তু যা হবে ভেবেছিল তা তো হলোই না, বরং হলো তার উল্টোটা। দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল, আর তিনি ভিড়মি দিয়ে শটান পড়লেন মেঝের ওপর। আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে এখন দেখে খগেশবাবুর এই দশাই হবে। কারণ আজ থেকে 10 বছর আগে আজকেরই মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেল প্রমাণ শিল পড়ে রামধন মাথা ফেটে হক্কা পায়। তার মেজাজ যতই ভারী কি হোক, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবুর ভিড়মি যাবেন, হাতে আশ্চর্যের কিছু নেই।
এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প রামধনের বাঁশি। গল্প পাঠে আমি নীলাদ্রি এবং সমগ্র পরিচালনায় টিম অডিও স্টুডিও এক্সপ্রেস। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে।